নমস্কার। পশ্চিমবাংলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির একতরফা জয় পৃথিবীর অষ্টম আশ্চর্যের সূচনা করেছে। অষ্টম আশ্চর্যের সূচনা করেছে। কেন বলছি? কারণ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের মানে ভোটের রেজাল্ট না বেরোলে আমরা বুঝতেই পারতাম না পশ্চিমবাংলায় এতজন বিজেপি করে। এতজন বিজেপির সমর্থক আছে। বুঝতেই পারতাম না। আবার আবার পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির যে ধারাবাহিক উন্নয়ন আর বিকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে উন্নয়ন আর বিকাশ। সেই উন্নয়ন আর বিকাশের আলোয় ঝলসে যাচ্ছে সবাই, কিন্তু দুঃখের বিষয় সেগুলো হলো সবই ইনভিজিবল, কিছু চোখে দেখা যায় না ব্যাপার আর কি। যাই হোক, সে বিষয়ে না হয় পরে কথা বলা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমাদের যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের প্রথম দু মাস অতিক্রান্ত হয়, তখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, যাকে আমরা বলি গদি মিডিয়া, বা এখন গদি মিডিয়া নাম হয়েছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া, আমি সম্মানার্থে তাদের মেইন স্ট্রিম মিডিয়া বলেই সম্বোধন করছি। সেই মেইন স্ট্রিম মিডিয়া দেখালো যে বিজেপি নাকি 2 মাসেই 80% কাজ কমপ্লিট করে দিয়েছে। 2 মাসেই 80% কাজ। ভাবুন, তাহলে বাকি 5 বছরে কি গরুর দুধে সোনা খুঁজবে, নাকি গরুর পিঠে হাত বুলিয়ে নাকি ব্লাড প্রেশার কমায়, বা গরুর মূত্র থেকে নাকি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে কিনা আমাদের অন্ধভক্তরা জানি না। যাই হোক, সেটা করতেই পারে, এবং করলে আর মানে মানুষের এই ক্যান্সারের চিকিৎসার পিছনে এত খরচ হবে না, সেটা একটা ভালো উদ্যোগ। যাই হোক, আমি তো ভেবে খুশি হয়েছিলাম যে বাবা, 2 মাসেই 80% কাজ খতম। আবার ও বাবা, কালকে আবার দেখছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সফর। কারণ তিনি আবার ভোটের আগে পরে এই ধরনের ডেলি ম্যাসেঞ্জার এই ধরনের করা অভ্যাস আছে। যাই হোক, যে উনি এসেছিলেন, উনি এসে বলছেন বাংলায় 100 দিনে অতিক্রান্ত হয়ে গেছে। কারণ 4টা মে রেজাল্ট বেরিয়েছে, প্রায় 100 দিন কমপ্লিট বিজেপির ক্ষমতায় আসার। এবং সেখানে উনি বলছেন 43% কাজ নাকি অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ভাবুন ব্যাপারটা কি হলো কেসটা। 2 মাসে যদি 80% কাজ নাকি কমপ্লিট করে দিয়েছে, মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে ঢালাওভাবে প্রচার করলো, আর তারপরে ওটা 100 দিন পর 43%-এ নেমে গেল। মানে ধরুন, একটা সিম্পল বুদ্ধি যদি বলি, যে একটা মানুষ, মানে একটা সরকার নতুন ক্ষমতা এসছে, সে কাজ করবে, বা ধরুন আপনি কাজ করবেন, এবার সময়ের সাথে সাথে সেই কাজের পরিমাণ তো বাড়ে। কিন্তু আমাদের অদ্ভুত, ওই জন্যই বলেছি যে অষ্টম আশ্চর্য, বিজেপি হচ্ছে অষ্টম আশ্চর্যের নজির করে দিয়েছে। যে তারা কাজ করলে আবার কাজের পরিমাণ আবার কমতে থাকে। আমরা ধরুন একটা কোনো কাজ করা শুরু করলাম, একদিনে যেটা করা থাকবে, একদিনে যতটা করব, তারপরে 10 দিনে তার চেয়ে বেশি করব, আবার 100 দিনে তার চেয়ে বেশি করব। ও বাবা, কিন্তু বিজেপির ক্ষেত্রে তা উল্টো। একদিনে যদি 10টা, যতটা, 10 দিনে তার অর্ধেক, আবার 100 দিনে তারও অর্ধেক, এইরকম আর কি কমতে থাকে। জানি না, 5 বছর পর এইরকম যদি ধারাবাহিকভাবে কমতে থাকে, তাহলে 5 বছর পর সেই শতাংশটা কোথায় দাঁড়াবে। যাই হোক, সেটা নিয়ে আজকের এই ভিডিওই না। আজকের এই ভিডিওটা হচ্ছে যে এই যে বিজেপির উন্নয়নের বিকাশ, এই উন্নয়নের বিকাশ আমাদের সর্বত্রই তো সমাজে ছড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলা তার আগে জানতেই পারতাম না। যেমন ধরুন, আমাদের কনস্টিটুয়েন্সি, আমি যে কনস্টিটুয়েন্সিতে থাকি, যাদবপুর, সেইখানে যে এত বিজেপি সমর্থক আছে, আমি ভোটের রেজাল্ট না বেরোলে বুঝতেই পারতাম না। এটাও তো একটা বিকাশ, এটাও তো একটা বিশাল বিকাশ। কীভাবে বলুন তো? যাই হোক, আমি সেই বিষয়ে বলছি না, সেই নিয়ে আবার আলাদা এপিসোড করতে হবে, কারণ সমস্ত দুর্ধর্ষ কাণ্ড ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়। দুর্ধর্ষ সব কাণ্ড ঘটে যাচ্ছে প্রতিদিন, এবং এই সমস্ত দুর্ধর্ষ কাণ্ড নিয়ে যদি আমি প্রতিদিন 3-4টে ভিডিও করলেও সেটা কম করা হবে, নাহলে ইউটিউব চ্যানেলে উঠে যাবে। এই হলো অবস্থা, এত কাজ করছে, এত উন্নয়ন চারিদিকে। যাই হোক, আমি একটা উন্নয়নের একটা সেক্টর তুলে দেবো। সেটা হচ্ছে আমাদের যে রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, গভর্নমেন্ট কিছু আছে, গভর্নমেন্ট প্রাইভেট অনেক কটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এবং বলে একটা ইউনিভার্সিটি আছে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, এর আন্ডারে অনেক কলেজ আছে, এবং কিছু অটোনোমাস কলেজ আছে, যেগুলো একদম স্বাধীন কলেজ, তারা কোনো কলেজের আন্ডারে না, কোনো ইউনিভার্সিটির আন্ডারে নয়, এরকম কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আমি এই ক্যালকাটা ইউনিভার্সিটি বা এই যে অটোনোমাস যে স্বাধীন যে কলেজগুলো, তাদের কথা বলছি। আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি ম্যাকআউট রিলেটেড, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির রিলেটেড। এবারে এটা কী উন্নয়নের বিকাশ কীভাবে পৌঁছেছে, সেটা একটু বলে শোনাই। যখন বিগত সরকার 15 বছর ক্ষমতায় ছিল, যখন একটা সরকার ক্ষমতায় ছিল, তারপরে যখন সেইখানে অনেক কিছু ম্যান্ডেটারি, অনেক কিছু নিয়ম ছিল, আবার এখন অনেক কিছু নিয়ম বদলে গেছে। কী নিয়ম? যেমন বলে দিয়েছে যে এখন যে নিয়মটা পাল্টে দিয়েছে, আগে যে নিয়মটা ছিল না, সেটা হচ্ছে আগে বলা থাকতো 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি, কিন্তু কেউ অতটা শুনতো না, অতটা গা করতো না। কিন্তু এখন বলে দিয়েছে 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি, এবং সেটা ঠিক
75% অ্যাটেন্ডেন্স সবার কলেজে উপস্থিত থাকা উচিত, কারণ কোভিডের পর থেকে সবাই একটু ঘরকুনো হয়ে গেছে, সেখান থেকে কলেজে উপস্থিত থাকা উচিত। এটা মানে ভালো উদ্যোগী বলে আমি মনে করি। এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এবার তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে এনরোলমেন্ট ফি কিছুটা করে বাড়ানো হয়েছে, বা ধরুন দেখা যাচ্ছে যে ধরুন আপনি একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত আপনার কোনো ফাইন্যান্সিয়াল কারণ হতে পারে, আপনার কোনো পারিবারিক কারণ হতে পারে, আপনি হয়তো ভুলে গেছেন, এরকম কারণ হতে পারে, হয়তো এক্সাম ফিস দিতে ভুলে গেছেন, বা হয়তো পরীক্ষার ফিস দিতে ভুলে গেছেন। তাহলে আগে কি হতো, তেমন কোনো জরিমানা ব্যাপারটা ছিল না, কিন্তু এখন একটা জরিমানার ব্যাপার চলে এসেছে। মানে কোথাও 500 টাকা জরিমানা, কেউ 1000 টাকা জরিমানা, কেউ কোথাও 2000 টাকা জরিমানা, এরকম ব্যাপার এসে গেছে। এবং দেখা যাচ্ছে 75% অ্যাটেন্ডেন্সের কথা বলছি, 75% অ্যাটেন্ডেন্সে এতটাই ম্যান্ডেটরি, এবং এতটাই জোর দেওয়া হচ্ছে যে অ্যাটেন্ডেন্স, প্রত্যেকটা দিনের অ্যাটেন্ডেন্স প্রতিদিন সেগুলোকে খাতায় লিখতে হচ্ছে, এবং সেটা আবার আপ টু ডেট ম্যাকআউট ইউনিভার্সিটিতে করা হবে। এবার এই অবধিও ঠিক আছে। তারপরে দেখা হলো নতুন করে সাবজেক্ট অ্যাড হচ্ছে, নতুন করে প্রচুর সাবজেক্ট অ্যাড হয়েছে, এবং এটা আমাদের কারিকুলামে নয়, যারা এবছর ভর্তি হচ্ছে তাদের কারিকুলামে নতুন করে সাবজেক্ট অ্যাড হয়েছে। এইবারে এই অবধিও কোনো প্রবলেম ছিল না, কারণ একটা আপনি ভাবুন যে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করেছে স্কুলের কলেজের টিচারদের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি করেছে, এটাতে খুব একটা বেশি কিছু বলা নেই, কারণ হয় অনেকে কলেজে আসতে চায় না, সেখানে কলেজে আসবে, সবাই কলেজমুখী হবে, কারণ কোভিডের পর থেকে লোকে অনেকটা ঘরমুখী হয়ে গেছিলো, সেটা কলেজমুখী হবে, এটা নিয়ে খুব একটা বেশি বিতর্কের জায়গা নেই। বিতর্কের জায়গাটা এখানে যে একাংশের যারা বিভিন্ন কলেজ যারা অ্যাটেন্ডেন্সের ওপর এতটাই প্রেশারাইজ করছে, স্টুডেন্টরা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আজকের যে সমস্ত এই যে কারিকুলাম, যে সমস্ত সাবজেক্ট আছে বা সেই সমস্ত সাবজেক্ট অ্যাড করা হয়েছে, সেইগুলো সত্যি কথা বলতে সেইগুলোর দিয়ে পড়াশোনা করে আপনি চাকরি পাবেন না। আপনাকে তার জন্য এক্সট্রা আপনাকে কারিকুলাম অ্যাক্টিভিটিস, অনেক স্কিলস, অনেক কিছু শিখতে হবে। তার জন্য যে সময়টা, সেটা পর্যন্ত তারা বার করতে পারছে না, সেটা পর্যন্ত তারা ব্যয় করতে পারছে না। এমনকি তারা এবং কলেজের টাইমিংগুলো এমন যে ধরুন সকাল 11টা থেকে কলেজ শুরু, বিকেল 5টায় কলেজ শেষ। এবার যে ছেলেটা দূরে থাকে, তার হয়তো সকাল 9টার সময় বেরোতে হচ্ছে, এবং পৌঁছতে 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছে বাড়িতে, যার ফলে সে বাড়িতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। সে আর কখন তার নিজের ক্লাসের পড়া করবে, কখন সে অ্যাটেন্ডেন্সের কথা বলবে, অ্যাটেন্ডেন্সও মেনটেন করতে হবে, আবার কখন সে স্কিল ডেভেলপমেন্ট বা অন্যান্য কিছু কাজগুলো করবে, তারা করতে পারছে না। আবার একটা জিনিস হচ্ছে, নতুন সিএ 4টে সিএ হতো, এবং 4টে সিএর মধ্যে বেস্ট অফ 1, এবং লোকে অনেকে 3টে সিএ দিত, অনেকে 4টে সিএ দিত, যেমন আমি 4টে সিএ দিয়েছি, আবার অনেকে 2টো সিএ দিত। এবার যে বেস্ট অফ 1 যেটা হচ্ছে সেটা, কিন্তু এবার থেকে যে হচ্ছে 3টেই অ্যাভারেজ, 3টে সিএ করে দিয়েছে, একটা সিএ কমিয়েছে, কিন্তু 3টেই অ্যাভারেজ। তার তোমাকে প্রত্যেকটা সিএ অত্যন্ত ভালো করে দিতে হবে, নাহলে তোমার অ্যাভারেজের নাম্বার কিন্তু কমে যাবে। এই একটা ব্যাপার, তাহলে তাকে প্রত্যেকটা সময় আপ টু ডেট থাকতে হবে। এটাতেও কোনো অসুবিধা নেই, আপত্তি থাকার কথা নয়, যে হ্যাঁ একটা কনসিস্টেন্সি মেনটেন করার কথা বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কোনো লাভ হচ্ছে? ধরুন যে আমরা যে এমন একটা জিনিস, আমাদের এডুকেশন সিস্টেম এমন একটা জায়গায় পৌঁছেছে যে যেগুলো আজকের বর্তমান প্রজন্মে বা প্রযুক্তিগত যে শিক্ষা, সেই জিনিসগুলো অনেকটা হারিয়ে গেছে। সেই জিনিসগুলো একদম ইউজ হচ্ছে না, একদম পুরনো গতানুগতিক সেই মুখস্থ করা, সেই উত্তর লেখা, সেই লম্বা 15 নম্বরের উত্তর লেখা, সেই খালি গাঁথি মুখস্থ করে যাওয়া, এবং এমন সিলেবাসও চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি, যার ফলে কি হচ্ছে যে একটা মানানসই করতে পারছে না স্টুডেন্টরা, এবং স্টুডেন্টদের ওপর একটা মাত্রাতিরিক্ত প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেটা স্টুডেন্টরা বলে বোঝাতে পারবে না। এবং আমাদের কলেজের একজন প্রফেসর, তিনি বলছেন যে সিলেবাসগুলো বাড়িয়েছে, তার জন্য তিনি বলছেন যে হ্যাঁ অনেক কটা সাবজেক্ট অ্যাড করেছে, এটাই বিটেকের কারিকুলাম পূর্বতন সরকার বাদ দিয়ে দিয়েছিল। এবার আমার ব্যক্তিগত মতামত, যে পূর্বতন সরকার কি এটা বুঝতে পেরেছিল হয়তো যে আমাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই আমরা সাবজেক্টগুলোকে কমিয়ে দিয়ে এই গতানুগতিক পড়াশোনাটাকে কিছুটা কমিয়ে দিয়ে, যেন স্টুডেন্টরা নিজের যোগ্যতায় তারা একটা সাফল্য বা কেরিয়ার গড়তে পারে, তারা অন্যান্য রাজ্যে যেতে পারে, বিদেশে যেতে পারে, তারা অন্যান্য, কারণ বাংলায় সেরকম চাকরি বাকরির একটা অবস্থা ভালো নয় আর কি। যাই হোক, এবং বিগত এই যে নতুন সরকার এসছে, তাদের ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো অ্যাড করেছে, কোথাও দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাড করেছে, কোথাও এই ধরনের বেসিক সায়েন্স অ্যাড করে দিয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে সিলেবাসগুলো ঘাঁটলে সেই পুরোনো দিনের গতানুগতিক সেই টপিক, নতুন কিছু নেই।
মানে অ্যাডভান্স যে টেকনোলজির আবিষ্কার হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে যে ছাত্রছাত্রীদের মানে উৎসাহ প্রদান করবে, সেই নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। সেখানে দেখা যাচ্ছে সেই পুরনো গতানুগতিক সিলেবাস। যার ফলে কি হয়েছে? যার ফলে তারা মানে একদম প্লেসমেন্ট ওরিয়েন্টেড পড়াশুনো যেটাকে বলা হয়, সেটা কিন্তু তারা করতে পারছে না। এবং মানে আমার মনে হয়েছে যে এইটা নিয়ে বলাটা দরকার, তাই আমি বলছি। এবং আজকের বর্তমান যে সরকার, তারা অ্যাটেন্ডেন্সের ওপর কড়াকড়ি করেছে, খুব ভালো কথা। সি এর ওপর কড়াকড়ি করেছে, মানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সেটা নিয়েও খুব ভালো কথা, সেটা নিয়েও আপত্তি থাকার কিছু নেই। এবং তারা সিলেবাস বাড়িয়েছে, সেটা নিয়েও আপত্তি থাকার কিছু নেই। কিন্তু আপনারা এইটা ম্যাকআউট এটা কি এনশিওর করছে যে ম্যাকআউট যে ৪ টে বছর যে আমরা এই পড়াশোনা করে ম্যাকআউট কি চাকরি দিতে পারবে? এটা একটু কথাটা শুনতে বোকা, বোকা হয়ে গেলেও এটা বাস্তব যে ম্যাকআউট কি সত্যিই চাকরি দিতে পারবে এই পড়ায়, যে হ্যাঁ, এটা এনশিওর করুক যে যে আমরা এই পড়াশোনায় আমরা চাকরি দিয়ে দেবো। তাহলে আমরা ভালো করে পড়বো, তাতে 9 কেন 10 সিজিপিএ আনারও আমরা চেষ্টা করব। চেষ্টা করব। সব ক্ষেত্রে সেটা হবে সেটা নয়। কিন্তু আমরা চেষ্টা করব ভালো মতো পড়াশোনা করার। কিন্তু আমরা সেইটা যদি আপনারা না দেন এবং আপনারা জোর করছেন, বাধ্য করছেন স্টুডেন্টদের যে একটা জিনিস পড়তে, এবং যেটার সঙ্গে প্লেসমেন্টের কোনো রিলেশন নেই, যেটার সঙ্গে বর্তমান চাকরির কোনো রিলেশন নেই, এবং আপনারা জানলেন অবাক হবেন যে আজকের যে শুধুমাত্র যে লোকে প্লেসমেন্টের জন্য প্রিপারেশন করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, এরকম নয়। লোকে অনেকে সরকারি চাকরি মানে রেল বা ব্যাংকিং এক্সাম, সেগুলোর জন্য প্রিপারেশন করে। অনেকে ইউপিএসসির জন্য প্রিপারেশন করে। বিভিন্ন ক্লার্কের জব বা বর্তমানে এসএসডি, স্কুল সার্ভিস কমিশন, এই সমস্ত জন্য অ্যাপ্লাই করতে পারে। বা হতে পারে যে তারা বিজনেস করবে, সেই জন্যও যেতে পারে। হতে পারে তারা হায়ার স্টাডিজের জন্য গেটের প্রিপারেশন নেবে, সেটার জন্যও তারা নিতে পারে। এবং এই সমস্ত রাস্তা তাদের কাছে খোলা আছে। কিন্তু আজকের যে মানে সাবজেক্টের যে কারিকুলাম, সেটার জন্য কিন্তু তারা এই যে পড়াশোনাটা হ্যাম্পার হচ্ছে। তারা কিন্তু অন্যান্য প্লেসমেন্ট রিলেটেড বা হায়ার স্টাডিজ রিলেটেড বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, সরকারি চাকরির পরীক্ষা রিলেটেড, সেটা নিয়ে কিন্তু তারা সেরকম অর্থে তারা প্রস্তুতি নিতে পারছে না। এর দায় কি ম্যাকআউট ইউনিভার্সিটি নেবে? মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি নেবে? আমার মনে হয় না। তো তখন স্টুডেন্টদের দোষারোপ করা হবে যে স্টুডেন্টরাই পড়াশোনা করেনি বলে স্টুডেন্টদের আজকে এই অবস্থা, স্টুডেন্টরা চাকরি পায়নি। কিন্তু বর্তমান সিনারিও তো তারা বুঝবে না, এবং সমাজও বর্তমান সিনারিও বুঝবে না। তাই আমার মনে হয়েছে এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আওয়াজ তোলা দরকার, তাই আমি বললাম। ভিডিওটা ভাববেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের মানে বর্তমান যে বিজেপি পার্টি, মানে বদমাশ জনতা পার্টি না, বদমাশ জনতা পার্টি নয়, কী নাম, ভারতীয় জঞ্জাল পার্টি না, সরি, যাই হোক, এটা আপনারা বলবেন যে বিজেপির ফুল ফর্ম কি, আমি জানিও না। কিন্তু মানে তাদের যে উন্নয়নের বিকাশ, তাদের যে উন্নয়ন, তাদের যে বিকাশ, এই সমস্ত কিছু নিয়ে জানতে হলে এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। এইভাবে আমরা একটা কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, একটা জোরালো কণ্ঠস্বর হয়ে উঠতে পারি। আজকের মতো এখানেই, নমস্কার।